আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। দর্শক, সংলাপ প্রতিদিন হচ্ছে এনটিভির, আর সংসদ অধিবেশনে কিন্তু প্রতিনিয়তই চলছে সংলাপ, এবং আমরা দেখছি এবারের সংসদ দারুণ প্রাণবন্ত চলছে। সেসব নিয়ে আমরা আজ আলোচনা করব। আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন শামসুল আলম লিটন, সলিসিটর এবং মানবাধিকার কর্মী। আমাদের সাথে আরও আছেন আমিরুল মোমেনিন মানিক, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে আমি যেমনটি বলছিলাম যে সংলাপ প্রতিদিন এনটিভির আয়োজন, কিন্তু সংসদ প্রথম অধিবেশন প্রায় শেষের দিকে। আমরা দেখছি 30 তারিখে হয়তো মুলতবি ঘোষণা করা হবে। আজ চলছে প্রশ্নোত্তর পর্ব। আমি যদি প্রথমেই শামসুল আলম লিটনের কাছে আসি, কেমন লাগছে আপনার এমন সংসদ? বলতে গেলে প্রাণবন্তই চলছে, অভিযোগ অনুযোগও কিছু আছে। এক কথায় বা ব্যাখ্যা করতে বললে কি বলবেন? থ্যাংক ইউ। সংসদের মতোই চলছে। সংসদ সদস্যরা তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, সেই প্রেক্ষিতেই তারা অ্যাক্ট করছেন, রিয়্যাক্ট করছেন। এখানে জনসাধারণের মধ্যে এ নিয়ে ব্যাপক হতাশা বিদ্যমান। এটিও আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাবলিক স্পেয়ারে কথা বলে বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে প্রথম অধিবেশনকে আমি যেহেতু বিলেতে বসবাস করি, আমি বিলেতের পার্লামেন্টের যে রুচি, অভিরুচি, ভ্যালুজ এবং প্র্যাকটিস যদি দেখে থাকি, তাহলে আমাদের পার্লামেন্ট এখনও, আমি মনে করি বিলেতের পার্লামেন্টটা দেখা দরকার। যেহেতু আমাদের পার্লামেন্টটাকে বলা হয় ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, সেখানে মানে মানে গালাগালি যে শব্দটা আমরা বলি আর কি সচরাচর, আসলে কথাটা হচ্ছে তীব্র সমালোচনা, তীর্যক সমালোচনা এবং সঙ্গে সোয়ারিং। এইটা আমাদের সংসদের চেয়ে 10 গুণ হয়, কিন্তু সেটা হয় অনেক সফিস্টিকেটেড হয়েছে। এমন ধরুন, আমি একটা শব্দ বলছি, মানে কুকুর, এটা খুব যখন উচ্চারণ করা হয় তখন একটা রাইট মনে হয় না, কিন্তু যদি আপনি শারমেয় বলেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা উচ্চ মাত্রার, এবার মানে শাব্দিকভাবে শারমেয় হচ্ছে মানে কুকুরের শব্দ আর কি, প্রমিত শব্দ। তো এখন কথা হচ্ছে যে এই যে শব্দচয়ন, এটা কিন্তু জানতে হবে পার্লামেন্ট মেম্বারদের। এমন শব্দ উচ্চারণ করতে হবে যেটা কঠিন, যেটা বোম শেলের মতো কাজ করে, কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। অবশ্যই প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, না হলে পার্লামেন্ট জনগণের যে স্ট্রাগল, জনগণের চিন্তাধারার মধ্যে যে পরিমাণ পরস্পর বিরোধিতা, জনগণের চিন্তাধারার মধ্যে শত রকমের চিন্তাধারা আছে, সেটা কন্টেইন করতে পারবে না। সংসদ সদস্যদের অবশ্যই প্রতিদিন কোনো না কোনো পাবলিক স্পেয়ারের, পাবলিক কন্ট্রোভার্সি, পাবলিক ডিবেট, যেটা পাবলিক ওয়েলফেয়ারের জন্য পার্লামেন্টে নিয়ে যেতে হবে। এবং সেটা কিন্তু সরকার দলীয় সদস্যরা টেবিল চাপড়ে গ্রহণ করবে না। সেটাকে গ্রহণ করাতে হলে সেইভাবে নিয়ে আসতে হবে, পাবলিক ইন্টারেস্টকে এঙ্গেজ করে। কিন্তু এখন একটা প্রশ্ন আমাদের দেশে, যে অপোজিশনকে তো সময় দেওয়া হয় না। এটা কিন্তু মানুষ বিশ্বাস করে যে সরকারি দল অপোজিশনকে সারপ্রাইজ করে রাখে, এবং সেই ক্ষেত্রে 2/3 মেজরিটি হলে তার কোনো কথাই নাই। এখন কথাটা হচ্ছে যে সংসদ প্রাণবন্ত হলে সরকারেরই লাভ, এবং সংসদ প্রাণবন্ত যদি না হয় তাহলে কিন্তু রাজপথ উত্তপ্ত হয়ে যাবে। এটাও সরকারের জন্য সাংঘাতিক রকমের একটা এটা একটা বড় ধরনের একটা সংকট এবং বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ রাজপথ উত্তপ্ত হয়ে গেলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু পুলিশ নিয়োগ করতে হবে। আর পুলিশের ধর্মই হচ্ছে পিটুনি দেওয়া। সারা পৃথিবীতে পুলিশের ধর্ম কিন্তু মানে সহজ সরলভাবে ফুল আগায় দেওয়া না। অনেকে মনে করে যে পশ্চিমা দেশে তো পুলিশ কত সুন্দর সুন্দর কথা, হ্যাঁ সবই করে, কিন্তু আমার এই ইংল্যান্ডে আমি দেখেছি যখন কাউন্সিল ট্যাক্স আরোপ করে সরকারের জনগণের অংশগ্রহণ, ফাইন্যান্স বাড়ানোর জন্য, তখন ঘোড়া দিয়ে দাবড়িয়েছে সাধারণ মানুষের উপরে, এবং মার্গারেট থেচার। সো ডেমোক্রেসির অনেক ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এমপি সাহেবদেরকে জানতে হবে কিভাবে রাইট শব্দ চয়নের মাধ্যমে কঠিনভাবে প্রতিপক্ষকে আঘাত করতে হয়। আমার মনে হয় প্রথম অধিবেশনে অনেক ভালো মন্দ অনেক কিছু হয়েছে, তবে পাবলিক ফ্রাস্ট্রেশন হচ্ছে জুলাই সনদ নিয়ে এত বিতর্ক কেন, গণভোট নিয়ে এত বিতর্ক কেন। আমি মনে করি এটা যদি জনগণ যদি এই বিতর্ককে নেগেটিভ নিয়ে থাকে, তাহলে অপোজিশনের লাভ। আর অপোজিশন পরবর্তী নির্বাচন, এবং আমি অবশ্যই বলছি না পরবর্তী নির্বাচন 5 বছর না 4 বছর পরে হবে, সেটা আমি বলছি না, যখনই হোক পরবর্তী নির্বাচন, সেখানে অপোজিশন তার একটা বেনিফিট পাবে। সে কারণ সংসদে সে বলে কিন্তু সে জনগণকে কিন্তু তার জনমতের পক্ষে নিয়ে আসতে পারছে। একটা প্রশ্ন এর মধ্যে, যে পরবর্তী নির্বাচন 4 বছর 5 বছর পরে, কিন্তু ইতিহাস বলে বা সংবিধান তো বলে 5 বছর পরেই পরবর্তী নির্বাচন আসলে হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম। কেন এখানে দ্বিধা কাজ করছে আপনার? না, দ্বিধা না, আমি বলছি ডেমোক্রেটিক প্র্যাকটিসে সর্বোচ্চ। আমি মানে আবার ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলি, মাত্র 7 বছরের মধ্যে 4টা নির্বাচন হয়েছে, মাত্র 7 বছরের মধ্যে সরকার 4 বার পরিবর্তন হয়েছে। সুতরাং ডেমোক্রেসিতে আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিটা আমাদের ফলো করার, এখন তো কিছুটা গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে, এখন তো মনে হয় স্বাভাবিক উপায়ে যাবে। সবই ঠিক আছে। শেখ হাসিনা তো 5 বছরের জন্য হয়েছিল,
কথাটা হচ্ছে যে বর্তমান সরকারের বর্তমান নির্বাচন আর শেখ হাসিনার নির্বাচন এক ছিল না। মানুষ খুব ভালোভাবে সেটা জানে এবং আমরা সবাই জানি। 5 বছর যে মেয়াদটা বলা আছে সেটা হচ্ছে যে সর্বোচ্চ, এবং একটা ডেমোক্রেটিক সোসাইটিতে পাবলিকের আস্থার উপরে, যেমন আমাদের দেশে যে প্র্যাকটিসটা নাই, আশা করি ভবিষ্যতে মিডিয়া কাজটা করবে। গভর্নমেন্ট যেদিন নির্বাচিত হলো তারপরে 5 বছর পরে গিয়ে পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল তা না, কিন্তু প্রতিদিনই অ্যাকাউন্টেবিলিটি আছে, প্রতিদিন অ্যাকাউন্টেবল, এবং প্রতিটা মিনিস্ট্রিকে মানুষের অ্যাকাউন্টেবল করার সুযোগ আছে। কিভাবে? এক, পার্লামেন্ট, সে তার নিজের এমপির মাধ্যমে করবে। দ্বিতীয়ত মিডিয়া। এই যে আমরা এখন কথা বলছি, কোনো একজন মিনিস্টারের যদি কোনো কিছু ভালো না লাগে, কোনো একটা মিনিস্টারের, যেমন একজন মিনিস্টার আমির হামজাকে আদালতে নিয়ে গেছেন, এটা কিন্তু আমি মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে এটা ভালো লাগেনি। কারণ ভালো লাগেনি মানে এটার একটা একাডেমিক ব্যাপার আছে, রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এবং আমির হামজা যে বলেছেন উনি মন্ত্রী হচ্ছেন নাস্তিক, তো একজন মানুষ, আমাদের দেশে কথায় কথা আস্তিক নাস্তিক এসব বলা হয়ে থাকে, এবং আমির হামজা সেটাই করেছেন, মাননীয় সংসদ সদস্য। তো মন্ত্রী যদি রাইট ওয়েতে বিষয়টাকে তুলে ধরতে পারতেন, তাহলে সম্ভবত শুধু আমির হামজা সাহেব না, ভবিষ্যতে কোনো মাওলানা সাহেব অথবা কোনো সাধারণ মানুষও কথায় কথা আস্তিক নাস্তিক বলার অধিকার কিন্তু আসলে আমাদের রাখি কিনা, সেটা একটা অনেক বড় ব্যাপার। জনাব লিটন, আপনার কাছে আমরা আবার আসবো। আমি একটু আপনার কথার কোট আনকোট করে জনাব মানিকের কাছে যেতে চাচ্ছি। বলেছেন যে হতাশা বিদ্যমান, লিটন ভাই যেটা বললেন যে বর্তমান সংসদে জনগণের হতাশা বিদ্যমান, কিন্তু আপনার কি মনে হয় না যে এবারের সংসদের অধিবেশনে জনগণ অধীর আগ্রহ নিয়ে দেখছে বা অপেক্ষা করছে, এবং বেশ প্রাণবন্তও দেখা যাচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে, এনটিভিকে, এবং এই মুহূর্তে যারা দেখছেন। আমি এই যে গণতান্ত্রিক অভিযাত্রা, এটাকে নতুন অভিযাত্রা বলবো, কারণ গত 16 বছর গণতন্ত্রের ভয়াবহ অনুপস্থিতি আমরা দেখেছি। 54 বছরে বাংলাদেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছিল তা কিন্তু 2007 সালে ব্যাহত হয়েছে। এরপর আবার পথ চলা, আবার একটা ফ্যাসিবাদের দীর্ঘ ছায়া। এরপর 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এই যে শিশু গণতন্ত্র, এটা কেবল এগিয়ে যেতে শুরু করেছে। এখন যদি আমি সংসদের দিকে তাকাই, তাহলে কি দেখব যে এই সংসদ নিয়ে এখন পর্যন্ত মানুষের আগ্রহ ম্রিয়মান হয়নি, এখনও আগ্রহ আছে। মানুষ অধীর অপেক্ষায় বসে আছে যে আমাদের পক্ষে কোনো কথা হবে কিনা, আমার আসনে যে সমস্যা আছে সেগুলো তুলে ধরা হবে কিনা, জাতীয় পর্যায়ের যে সংকটগুলো সেগুলো নিরসনে এখানে ঐক্যমত্য হবে কিনা। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমার মনে হয় সরকারি দল এবং বিরোধী দলকে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন। ট্রেজারি বেঞ্চ থেকে, অপোজিশন বেঞ্চ থেকে আরও যে ধরনের জোরালো, স্বতঃস্ফূর্ত এবং কাঙ্ক্ষিত ভূমিকা পালন করা দরকার, সেটা হয়তো 100 হচ্ছে না, কিন্তু কিছুটা হলেও হচ্ছে। আমি মনে করি যে এই সংসদ অধিবেশন আগামীতে আরও ভালো করবে। দেখুন, কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখলাম পরস্পরকে বিদ্ধ করার একটা প্রবণতা, ব্যক্তিগত আক্রমণ এবং নানা ধরনের ভাষা ব্যবহার, যেগুলো আসলে আমাদের কাছে কাম্য নয়। কয়েকটি ঘটনা আমরা এর মধ্যে দেখলাম। টিআইবি একটা রিপোর্ট দিয়েছে যে সংসদের প্রতি মিনিটের খরচ হচ্ছে 2,72,364 টাকা। প্রত্যেক মিনিটের জন্য এই টাকাটা খরচ হচ্ছে। এই টাকাটা কার? এটা তো জনগণের টাকা। আর জনগণের টাকা দিয়ে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি কথা বলছেন, তাহলে সেখানে জনগণের স্বার্থ কতটা প্রতিফলিত হচ্ছে? এই যে আমরা প্রেসিডেন্টের উপর ভাষণের কথা শুনছি বা ভাষণ দেওয়া হচ্ছে, সেখানে বরাদ্দ হয়েছে 50 ঘন্টা, মানে 3000 মিনিট। এর জন্য খরচ হবে 82,70,00,000 টাকা। এটা বিপুল পরিমাণ টাকা। এখন এই যে কথা চালাচালি বা কথার কারসাজি, এর মধ্য দিয়ে যদি মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ না হয়, তাহলে সেটি খুবই হতাশাজনক হবে। আপনি জন আকাঙ্ক্ষার কথা বলছিলেন এবং দুটো বিষয়ের কথা বলছিলেন। জন আকাঙ্ক্ষা মানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে সাধারণ জনগণ কি চায়? যিনি নির্বাচিত হলেন তিনি তো ক্ষমতাবান মানুষ, নিঃসন্দেহে, জনগণের মনোনয়নের কারণে। কিন্তু সাধারণ জনগণ চায় যে আমার নির্বাচিত প্রতিনিধি তিনি সংসদে গিয়ে ক্ষমতাকে প্রশ্ন করুক, তিনি প্রতিনিয়ত জবাবদিহিতার মধ্যে রাখুক এই সংসদকে বা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিকে। সেই জন্যে সংসদকে প্রাণবন্ত করবার জন্যে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের দুটো বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। একটা হচ্ছে তথ্য পরিসংখ্যান এবং তার নিজস্ব আসনের সংকট ও সমস্যার নানা তথ্যচিত্র।
এগুলো যদি তারা উপস্থাপন করতে পারেন এবং জাতীয় ইস্যুতে যদি তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন, তাহলে কিন্তু ওই যে বিধি বহির্ভূত অনাকাঙ্ক্ষিত ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কারণ এই সময়ে তথ্যের শক্তি এতটা মানে প্রভাবশালী যে আপনি যখন তথ্য দিয়ে কথা বলবেন, অকাট্য প্রমাণ যখন উপস্থাপন করবেন, তখন আপনার প্রতিপক্ষ এটা মানতে বাধ্য, কারণ তথ্য তো এটা বলছে, তাই না? এখন যে জেনজি প্রজন্ম বা আগামীর আলফা প্রজন্ম, তারা কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন করতে যাচ্ছে। দেখুন, আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সময়ে এসে উপস্থিত হয়েছি। দেয়ালে আমাদের প্রতিনিধিরা কি লিখেছিল, তরুণরা কি লিখেছিল, যে রাষ্ট্র সংস্কার চলছে, বিকল্পকে তুমি আমি আমরা, এই যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো প্রতিধ্বনি এই সংসদে দেখতে চায়। এখন দুপক্ষ থেকেই কিন্তু অভিযোগ উঠেছে, সরকারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে বিরোধী দল সংসদে যুক্তিপূর্ণ কথা বললেও বাইরের মাঠে গিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আবার বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। যেমন হাসনাত আব্দুল্লাহ দুটো অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে ফাংশনাল পার্লামেন্টে সাধারণত মন্ত্রীদেরকে সরাসরি প্রশ্ন করা যায়, কিন্তু এখানে প্রশ্ন করা যাচ্ছে না, মন্ত্রণালয় থেকে যেসব তারকা চিহ্নিত প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলোই করা যাচ্ছে। ফলে এই পার্লামেন্টটা একটা স্ক্রিপ্টেড মনোলগে পরিণত হয়েছে। এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর অভিযোগ। আবার বিরোধী সংসদ সদস্যরা এটাও বলছে যে তাদের সময় কম দেওয়া হচ্ছে, 1 মিনিট 2 মিনিট। অন্যদিকে সরকারি দলের সংসদ সদস্যরা বলছেন যে বিরোধী দলের সংসদ সদস্যরা কাজের কথা না বলে, প্রয়োজনীয় বিষয়ে অবতারণা না করে তারা অহেতুক অনেক বিষয়ের অবতারণা করছেন। সব কিছু মিলিয়ে যেটা প্রয়োজন যে এই সংসদটাকে এতটা প্রাণবন্ত তথ্যভিত্তিক করতে হবে যে যেন সকল সমস্যার কেন্দ্রবিন্দুতে এটা পরিণত হয়। আমরা বিগত সময়ে দেখেছি যে 91-এর পরের সংসদ, সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ প্রচুর ওয়াকআউট করেছে। ওয়াকআউট তো একটা বিধির মধ্যে হচ্ছে, কিন্তু সংসদ থেকে একেবারে চলে যাওয়া আর সংসদে না আসা, এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ মানুষ তো এই সংসদে সংকটের সমাধান হোক সেটা চায়। কয়েকটা আশাবাদী উদ্যোগ আছে, যেমন জ্বালানি সংকটের ক্ষেত্রে সরকার এবং বিরোধী দল মিলিয়ে একটা কমিটি হয়েছে। আজকে সংবিধান সংশোধন কমিটি করবার জন্য সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও বিরোধী দল এই বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু বলেনি। সব কিছুতে যদি আলোচনাকে প্রাধান্য দেওয়া হয় এবং সবাই মিলেমিশে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সংকটগুলো সমাধান করতে পারে, তাহলে কিন্তু ওই যে রাজনৈতিক সাম্প্রদায়িকতার আমরা ভয়াবহ একটা কালো অধ্যায় দেখেছি, সেটা থাকবে না। আমি যা ভাবছি পুরোটাই পূরণ করতে হবে তা কিন্তু নয়, কিন্তু আমার ভাবনার 40%ও যদি পূরণ হয় তাহলে সেটা তো কম কিছু নয়। তো একটি প্রশ্ন আপনার কথাতেই আমার জানতে ইচ্ছে করছে। হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, আপনি বলছেন যে সরাসরি প্রশ্ন করার একটি বিষয়, এই সরাসরি প্রশ্ন করার বিষয় থেকে কথাটি আসলো। আজ কিন্তু প্রধানমন্ত্রী নিজে চট্টগ্রামের যে জলাবদ্ধতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এটা আসলে হওয়ার কথা স্থানীয় সরকারের। এটা কি মনে হয় না যে ইতিহাস বদলাচ্ছে, রাজনীতিতে পরিবর্তন আসছে, এটাকে কি পজিটিভ ওয়েতে দেখা যায় না? প্রধানমন্ত্রী তো হাউস অব দ্য লিডার হিসেবে যে কোনো মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতে পারেন, তার কাছে যদি তথ্য থাকে। নিয়েও আজ বলেছেন এটা অবশ্যই ইতিবাচক। আমি বলবো যে প্রধানমন্ত্রী কথা বলছেন। যেমন মাঝখানে একটা সমালোচনা উঠেছিল যে প্রধানমন্ত্রীর বক্তব্য কেন স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, সেই জায়গায় আজকের এই অধিবেশনের এই সেশনটাতে আমি দেখলাম যে প্রধানমন্ত্রী সরাসরি জবাব দিচ্ছেন। এটা অবশ্যই ইতিবাচক এবং মানুষ এটাই চাচ্ছে। মানে প্রত্যেকটা বিষয়ে যৌক্তিক আপনি নোট অফ ডিসেন্ট দেবেন, যৌক্তিক প্রতিবাদ করবেন, আবার আপনার যুক্তি থাকলে আপনি যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করবেন, এটা মানুষ চায়। যেমন গতকালের একটা ঘটনা, মার্কিন দূতাবাস থেকে বলা হলো যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গোপন চুক্তি হয়নি, অথচ এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। তো আমি কালকে একটা টকশোতে ছিলাম, তো তখন আমি বললাম যে তার মানে এই চুক্তিটা ওপেন, উন্মুক্ত। আমরা যেটাকে গোপন বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে উন্মুক্ত চুক্তি বলছে। তাহলে এটার সবকিছু জানার অধিকার আমাদের আছে। তাহলে এটা এখন সংসদে আলোচনা করা হোক যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে তড়িঘড়ি করে, সেই চুক্তিতে আসলে কি আছে। দেখুন, যখন আলাপ আলোচনার দরজা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু অন্ধকারের শক্তি, তৃতীয় পক্ষ বা গণতন্ত্রহীনতার নানা ধরনের চক্রান্ত আমাদের উপর চেপে বসবে। সেটা আমরা 1/11-এর সময় দেখেছি, সেটা আমরা 82-তে দেখেছি, 75-এ দেখেছি। এই জন্যে গণতন্ত্রের অবাধ প্রবাহ জারি রাখবার জন্যে সবাইকে কথা বলতে দিতে হবে। দেখুন, লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি জনগণের জন্য সকল সুযোগ সুবিধা দিয়েছিল।
একজন বেকার যুবকও তিনি ভাতা পেতেন, মানে এত সুযোগ সুবিধা, তারপরেও কেন মানুষ ঘুরে দাঁড়িয়েছে, অভ্যুত্থান করেছে? কারণ তার কথা বলার অধিকার ছিল না। সেই জন্যে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যত স্পেস দিবেন মানুষকে, বিরোধী পক্ষকে কথা বলতে দেবেন, তখন কিন্তু এইসব চক্রান্ত, ষড়যন্ত্র বা ভিন্ন পথে আবারও গণতন্ত্রকে নস্যাৎ করার প্রবণতা কমে যাবে। আমি মনে করি যে সংসদ সেটার জন্য খুবই উত্তম একটা জায়গা। আর সময়কে যথার্থভাবে হিসেব করে বিরোধী দলকেও সময় দেওয়া উচিত, সরকারি দল তো সময় পাচ্ছেই। আর এটার মাঝখানে যিনি আছেন যে স্পিকার, তাকে অবশ্যই পরিপূর্ণভাবে নিরপেক্ষভাবে রোল প্লে করা উচিত। নিঃসন্দেহে জনাব মানিক, আপনাকে আমরা আবারও সময় দেব। আমি একটু জনাব লিটনের কাছে আসতে চাচ্ছি। আপনার কথার প্রেক্ষিতে আপনি বলছেন যে মার্কিন চুক্তি তো গোপন নয়, তাহলে এটা নিয়ে সংসদে কেন কথা হচ্ছে না? প্রশ্ন যদি আপনাকে করি, কেন কথা হচ্ছে না? হ্যাঁ, না মানে এটাই বলছিলেন ওনার জি। পয়েন্টে আমি যেটা বলবো যে এইটা তো এটা কিন্তু সেই নির্বাচনের সময় থেকে অথবা সেই সময় থেকেই এটা ব্যাপক একটা আলোচনার বিষয় ছিল, এবং অনেক বিশ্লেষকই বলতে চেয়েছেন যে মাত্র 3 দিন পরে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু রেইজ করতে পারতো যে নির্বাচিত সরকার সেই ব্যাপারে ফয়সালা করবে। 3 to 5 ওয়ার্কিং ডেজ এটা কোনো ম্যাটার ছিল না, এবং ইউএসএ কোনো ইনটলারেন্ট কোনো কান্ট্রি না। তারা গণতান্ত্রিক অধিকারকে যথেষ্ট শ্রদ্ধা করে এবং সেটা নিয়ে কাজ করে। তো এই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য আমরা কিন্তু পাইনি। এখন তার সেই বক্তব্য দেওয়ার তাদের সুযোগ নাই, যেহেতু তারা কোনো ফ্রেমড কোনো রাজনৈতিক শক্তি না। এই কথাটা এখন যেহেতু এসছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিজে বলেছে যে এটা গোপন কোনো চুক্তি নয়, তাহলে অবশ্যই পার্লামেন্টে আলোচনা হতে পারে এবং পার্লামেন্টের বাইরেও আলোচনা হতে পারে। পার্লামেন্টে হতে পারে, কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় না থাকলে, আপনি যেটা বলছেন ফ্রেমে নাই, কিন্তু তাদের থেকে কিন্তু একজন আছে, খলিলুর রহমান। দেখেন, এইখানে আমাদের দেশে মার্কিন বিরোধী কোনো রাজনৈতিক শক্তি যদি থেকেও থাকে, সেটা এত মাইক্রোস্কোপিক যে আমার এটা খুঁজে বের করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অপকর্ম সম্পর্কেই আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু উচ্চকণ্ঠ নয়, যেমন ইরান ওয়ার সম্পর্কে। হ্যাঁ, আমি খুব স্পষ্ট করেই বলছি, সরকার এবং বিরোধী দল প্রায় একই ভাষায়, কাছাকাছি ভাষায় কিন্তু নিন্দা ইত্যাদি ইত্যাদি বলেছে। তারা কিন্তু আগ্রাসন শব্দটি কিন্তু কেউই ব্যবহার করেনি। তো ইত্যাদি ইত্যাদি কারণে আমার মনে হয় মার্কিন চুক্তি নিয়ে সরকারেরও অত বিব্রত হওয়ার কিছু নাই। ওখানে যদি জনবিরোধী কোনো, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো ধারা থেকেও থাকে, এবং আমরা নিশ্চিতভাবে ধারণা করতে চাই, বিশ্বাসও করতে চাই, পরবর্তী নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের নির্বাচন হতে পারে, তাহলে পরবর্তী সরকার এসে সেটা অলরেডি কিন্তু ওই যে ট্যারিফ চুক্তি, ট্যারিফ নিয়ে সেই ধারাই তো এটা হয়েছে। ট্যারিফ তো অলরেডি তাদের সুপ্রিম কোর্ট এটা বাতিল করে দিয়েছে। সুতরাং ট্যারিফ যেটা বাতিল করে দিয়েছে সেই আলোকেই এই চুক্তি হয়েছে। সুতরাং এই চুক্তির আসলে এখন আর কোনো ভূমিকা নেই, এবং খলিল সাহেবের পররাষ্ট্রমন্ত্রী থাকার কি যুক্তি আছে আমি ঠিক জানি না, কারণ ওনার কোনো পলিটিক্যাল কোনো রোল নাই, ওনার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, এবং ওনার দ্বারা বাংলাদেশ পলিটিক্যালি, ইন্টারন্যাশনালি, ডিপ্লোম্যাটিক্যালি খুব বেশি উপকৃত হয়েছে। এই যে রোহিঙ্গার যেটা উনি হ্যান্ডেল করতেন, 15 মাসের রোহিঙ্গা নিয়ে উনি 1 ইঞ্চি অথবা 1 বিন্দু নিয়ে অগ্রগতি করতে পেরেছেন আমার অন্তত জানা নেই, যেহেতু এই রোহিঙ্গা ইস্যু আমি প্রচুর ফলো করি এভরিডে। তো আমার মনে হয় রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের অসুবিধা যেমন আছে, প্রচুর সুবিধাও আছে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। সেখানে কিন্তু অসুবিধার মধ্যেই আমরা ছিলাম, একটু সুবিধা করতে পারেন, এবং ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে পরের ঈদ ওরা ওখানে করবে বলে যে ঘোষণাটা উনি দিলেন অথবা ওনার সরকার দিলেন, এটা কিন্তু ব্যাকফায়ার করেছে। তো আমি যেটা এখন বলতে চাই, স্পষ্ট কথা, যে ন্যাশনাল ইন্টারেস্টে সব কিছুই আলোচনা হওয়া দরকার। যেখানে অস্ত্র কেনা বেচা অথবা প্রতিরক্ষা বিষয়ে কোনো কিছু, ন্যাশনাল সিকিউরিটি যদি থাকে, সেটা ছাড়া সেটা রাষ্ট্রের একটা কিছু ব্যাপার থাকবেই। তো এখন আমি পার্লামেন্ট সম্পর্কে একটা শুধু ফাইনাল রিমার্ক করি। পার্লামেন্টে প্রধানমন্ত্রী এই 2 দিন আগেই সম্ভবত বলেছেন, একজন সংসদ সদস্য ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে অ্যাড্রেস করার পরে তিনি কিন্তু বলেছেন, দয়া করে আমাকে মাননীয় বলবেন না, কারণ সংসদে মহামান মাননীয় প্রধানমন্ত্রী এরকম কিছু বলেছেন। তিনি বলেছেন আমাকে মাননীয় বলবেন না, সংসদ সদস্য হিসেবে মাননীয় বলা যায়, মাননীয় প্রধানমন্ত্রী বলা মানে হচ্ছে এক ধরনের তেল দিয়ে কিছু একটা করা আর কি। তো উনি নিজে এটা বলছেন, এবং দেখেন সংসদ আগাতে থাকলে তখন সংসদীয় ভাষা পরিবর্তন হয়, রেসপেক্ট বাড়তে থাকে পরস্পরের প্রতি, সংসদীয় চর্চাগুলো বাড়তে থাকে। যেটা আমার ফাইনাল রিমার্ক সংসদ ব্যাপারে। পরবর্তী সেশন থেকে আশা করি প্রধানমন্ত্রী সংসদ নেতা হিসেবে, তিনি দীর্ঘ 17 বছর ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মধ্যেই ছিলেন, তিনি সেখানে সব কিছু দেখেছেন। সেই পার্লামেন্টের হচ্ছে সব কিছু, এই যে 4টি নির্বাচন হবে, ব্রেক্সিট কি হবে, সব রাজনৈতিক দল একসঙ্গে ছিল, জনগণ ব্রেক্সিটকে ছুড়ে ফেলে দিয়েছে, ইউরোপের ভিতরে থাকাটাকে তারা ছুড়ে ফেলে দিয়েছে, সব রাজনৈতিক দল থাকার পক্ষে ছিল। কিন্তু সো পিপলস পাওয়ারকে আরও এম্পাওয়ার করা, তাহলে ডেমোক্রেসি শক্তিশালী হবে। প্রাইম মিনিস্টার কোশ্চেনিয়ার প্রতি বুধবার বেলা 12টায় আধা ঘন্টার জন্য হয়, এবং এখানে আধা ঘন্টায় ওয়েস্টমিনিস্টারের যে সংসদ নেতা তিনি 28 থেকে 30টি কোশ্চেন দেন। অর্থাৎ প্রশ্ন কত ছোট, উত্তর কত ছোট, খেয়াল করেন। এবং
বেশিরভাগ প্রশ্ন থাকে বিরোধী দল থেকে, কারণ সরকারি দলের মন্ত্রীরা কিন্তু সচরাচরই সব প্রশ্নের উত্তর মন্ত্রীরা দেয়, সঙ্গে একটু পলিটিক্সও করে ফেলে, সুতরাং মন্ত্রীরা অনেক সময় নিয়ে নেয়। তো এখানে অপোজিশন বেশি পায় এবং অপোজিশন লিডার পার্টিকুলারলি 5 থেকে 6টা কোশ্চেন পায়। সো আমার বিশ্বাস যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে 17 বছর উনি এক্সাইল লাইফে ছিলেন, অনেক কষ্টকর জীবন ছিল, কিন্তু সেখান থেকে তিনি গণতন্ত্রের যে সুবাতাস, গণতন্ত্রের যে মানুষের যে অ্যাকোমোডেশন, রাস্তা তো গরম হয় না, রাস্তা গরম হয় শুধু ইরাক ইরান এইসব ব্যাপারে, একেবারে মানুষ নিশ্চিত যে তার এমপির মাধ্যমে সে লিখে দিয়ে আসে আমার এটা কিন্তু উঠাতে হবে, এবং এটা কত মানুষকে এফেক্ট করছে এটার উপরে কিন্তু এটা উঠে যায়। সো প্রাইম মিনিস্টার কোশ্চেনিয়ার যদি পরবর্তী সংসদ থেকে আসে প্রতি সপ্তাহে আধা ঘন্টা, আমার বিশ্বাস বাংলাদেশের ডেমোক্রেসিতে এমন একটা মাত্রা যোগ হবে যেই মাত্রাটি আমাদের মানুষকে ধারণা করতে বাধ্য করবে যে এটি হচ্ছে আমার জায়গা, এবং সেটাই হবে এই সংসদের সার্থকতা। আচ্ছা, সংসদের কথা আমরা আপাতত যদি শেষ করি, আপনি একটি কথা বলছিলেন যে জনগণ তো রাস্তা তো গরম হয় না এখানে। বাংলাদেশেও রাস্তা গরম ছিল, কিছুদিন আগেও জ্বালানি তেলের কারণে ছিল, আমরা দেখেছি একটা বিশাল অরাজকতা সৃষ্টি হয়েছিল, এবং হঠাৎ করেই সেটা আবার হ্যাঁ সাপ্লাই চেইন ঠিকই আছে, সরবরাহ বেড়েছে হয়তো আমরা বলবো না, কিন্তু সেটা কমেছে কেন কথা আপনি দেখেন, অপোজিশন লিডার বললেন যে এটা একটা ন্যাশনাল সংকট, জাতীয় সংকট, এবং এটা আন্তর্জাতিক সংকট, আসুন আমরা একসঙ্গে কমিটি করে এটাকে। তারা একসঙ্গে কমিটি করার পরের দিন থেকে আমি দেখেছি যে ঘন সমালোচনা যেটি, অথবা রাস্তায় যে প্রচন্ড রকমের অসন্তোষ তৈরি করা পাবলিক স্পেয়ারে, এটা কিন্তু কমে গেছে, কারণ দেখেছে যে অপোজিশন একটা সুন্দর প্রস্তাব দিয়েছে, এবং এটা কি ইরান ওয়ারকে আমাদের কোনো হাত আছে, আমরা কি কিছু করতে পারি, অথচ সারা দুনিয়া ভুগছে। আমার মনে হয় মানে বিষয়টা কেমন যে যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখনই সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না, মানুষ তখন ভোগান্তিটাকে কিছু মেনে নিচ্ছে যে এটা হচ্ছে রিয়েলিটি, এটা আমাদের দেশ, আমাদের সরকার, আমাদের বিরোধী দল, এই বোধ আসতে হবে সংসদকে, ওই বোধটা মানুষের মধ্যে আস্থা স্থাপন করতে হবে। আজও কিন্তু ভোজ্য তেলের দামে লিটার প্রতি 4 টাকা বেড়েছে, আমরা একটি জিনিস দেখেছি। 4 টাকা বাড়বে, আমি যদি ডলার হিসেবে বলি 4 পেন্স অথবা 3 পেন্স, কথাটা হচ্ছে যে দাম বাড়বে না পৃথিবীর কোথায়, এটি ইকোনমির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। কারণ যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে আমাদের সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবে না একটা পর্যায়ে, যদি ভর্তুকি দেওয়া হয় ইকোনমিতে একটা চরম অনিশ্চয়তা তৈরি হবে লাস্ট 2-3 মাসে। সো ভর্তুকির ব্যাপারটা, এবং সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের ট্যারিফ, আমাদের যে কমিশন আছে, স্যালারি কমিশন, তারা কিন্তু প্রতি 2-3 বছর পর পর স্যালারি অ্যাডজাস্ট করে। সো জীবনযাত্রার মানকে ঠিক রাখার জন্য এই যে বর্ধিত যে হারটি, এর কারণেই তো সেটা অ্যাডজাস্ট করা হয়। তো এই 4 টাকা বেড়েছে, আবার আমাদের কিন্তু পেট্রোলিয়ামের দাম কিন্তু বাড়ানো হয় না অনেকদিন, হঠাৎ করে একবার শুধুমাত্র। তো এই জন্য এগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে, এগুলো আলোচনার মাধ্যমে করলে আমার মনে হয় জনগণ কিছু ভোগান্তি হয়তো নিতে পারে। জনাব মানিকের কাছে আমি একটু যদি আসি এই বিষয়টা নিয়ে, যে আমরা দেখছি যে সরকার বিভিন্ন কার্ডের যে কথা বলেছিলেন সেটা বাস্তবায়ন হচ্ছে ইতোমধ্যে, আমরা কৃষক কার্ড দেখেছি, ফ্যামিলি কার্ড দেখেছি, এবং রিসেন্টলি বলা হচ্ছে যে এলপিজি কার্ড গৃহিণীদের দেয়া হবে। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, যেসব কার্ডের কথা বলা হচ্ছে। আপনার কি মনে হয় যে নিত্য পণ্যের যে দাম, সেটার দিকেও কি সরকারের মনিটরিংটা দরকার কিনা? কারণ ওইটা তো আসলে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা, যে আমার দাম কমান, কারণ আমি খেতে পারছি না। এই জিনিসটাকে কিভাবে দেখবেন? অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আমি অগ্রজ শামসুল আলম লিটন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি ওয়েস্টমিনিস্টারের চমৎকার ধারণাগুলো এখানে উপস্থাপন করেছেন। অবশ্যই যখন নিত্য পণ্যের দাম বেড়ে যায় তখন সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলে। মানুষের আগে গুরুত্বপূর্ণ চাহিদা হচ্ছে তার পেট ভর্তি থাকতে হবে, তাকে বাঁচতে হবে, তারপরে তো অন্যান্য বিষয়। তো বাঁচার জন্যে নিত্যপণ্য প্রয়োজন। এখন যখন শুধু ভোজ্য তেলে 4 টাকা বেড়ে গেল, তার মানে এর সঙ্গে কিন্তু অন্যান্য বিষয়ে বাড়লো, অন্যান্য নিত্যপণ্য যেগুলো আছে, যেগুলো না হলেই নয়, সেগুলোর দামও বেড়ে যাবে। তো সে কারণে সরকারকে এই বিষয়ে বিশেষ প্রণোদনা এবং মনিটরিং বাড়াতে হবে, নইলে সাধারণ মানুষের উপর ভয়াবহ চাপ পড়বে, তারা বিক্ষুব্ধ হবে, দিন শেষে বলবে যে যত ভালো কাজই করুক না কেন এই সরকার, যে আমার চাহিদা পূরণ করতে পারেনি। এটা হচ্ছে মেইন বিষয়। দেখুন, এই সংসদে এই মুহূর্তে খুব জরুরি ভিত্তিতে যেটা আলোচনা করা দরকার, বেকারত্ব সংকটের সমাধানের একটা জুৎসই পরিকল্পনা নেওয়া দরকার। যদি আমি 2 বছরের পরিসংখ্যান আপনার কাছে দিই, তাহলে আমরা দেখব যে প্রায় 10 লাখ তরুণ বেকার হয়েছে এই গত 2 বছরে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে 10টি ব্যাংক এখন দেউলিয়া হবার পথে।
কোনো কর্মসংস্থান বাড়েনি গণ অভ্যুত্থানের পর থেকে যদি ধরি, মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে মুখিয়ে আছে যে নতুন নির্বাচিত সরকার বোধহয় অনেক কিছু করে দিতে পারবে, স্বল্প সময়ের মধ্যে অনেক সংকটের নিরসন করবে। তাহলে এই যে বেকারত্ব সংকট, এটা নিরসন কিভাবে হবে যদি সরকারি দল বিরোধী দল সবাই খোলা মনে বসে এবং নতুন নতুন কর্মসংস্থান করার উদ্যোগ গ্রহণ করে? তাহলে কিন্তু এই যে নতুন প্রজন্ম যে জেনজিরা আন্দোলন করে গণ অভ্যুত্থান করেছে, তাদের মনে কিছুটা হলেও আশা জাগাবে। এর বাইরে ধরুন আমরা দেখলাম যে জঙ্গিবাদের একটা ইস্যু সামনে এসেছে, এটাকে অ্যাড্রেস করা দরকার। কারণ এই জঙ্গিবাদ তকমা দিয়ে গত 16 বছর বা আরো অনেক সময় ধরে সাধারণ মানুষকে নিপীড়ন করা হয়েছে। এটা কেবলমাত্র রাজনৈতিক কার্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। যেমন আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে জঙ্গিবাদের অস্তিত্ব বাংলাদেশে নেই, এটা বিগত সময়ে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ফ্যাসিবাদীরা। আবার আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন যে জঙ্গি আছে। এবং আমরা ভয়াবহভাবে দেখলাম যে তেহরিকে তালেবান পাকিস্তান, যেটা পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই ধরনের একটা গোষ্ঠীর সদস্য বা সমর্থকদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তাহলে এটা তো আন্তর্জাতিক যোগাযোগেরও একটা বিষয় এখানে পরিলক্ষিত হচ্ছে। এইসব সমস্যা সমাধানের জন্য একদম আন্তরিক হৃদয়ে দুটো পক্ষ যদি সংসদে আলোচনা করতে পারে তাহলে খুব ভালো হয়। আর শত মত শত ফুলকে ফুটতে দিতে হবে, তাহলেই ইনক্লুসিভ বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি সেটা পূর্ণ হবে। আমরা এমন প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আলোচনা। দর্শক যারা যারা দেখছিলেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন। উপস্থিত যে দুজন দর্শক আমাদের অতিথি ছিলেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি আজকের সংলাপ প্রতিদিন।